সে এক ঝোড়ো রাত, ঝড় আর তুষারপাত সারা দিন ধরে হয়েছে। দুর্যোগটা আরও বাড়ল সন্ধ্যার দিকে। আমি আর স্যার মার্কাস তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে শয্যা আশ্রয় করলাম। আমার আর মার্কাসের পাশাপাশি শোবার ঘর, একটা দরজা দু ঘরের মাঝখানে। দরজাটা দুপাশ থেকেই খোলা বা বন্ধ করা যায়। বাইরে তখন ঝড়ের ক্রুদ্ধ হুঙ্কার, শোঁ শোঁ করে বাতাস বইছে গাছপালার মধ্য দিয়ে। হাওয়ার সঙ্গে উঠছে তুষারকণা। ঠান্ডা কনকনে রাত, ফায়ার প্লেসের আগুনও যেন শরীরটাকে গরম করে তুলতে পারছে না। একসময় ঘুমিয়ে পড়লাম ঝড়ের গর্জন শুনতে শুনতে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। কিভাবে ভাঙল তা ঠিক বলতে পারবো না। দেখলাম এক দীর্ঘ দেহ ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমার মশারির বাইরে। কে কে চিৎকার করে উঠলাম আমি ভয় পেয়ে। আরে চুপ চুপ, ভয় নেই, আমি তোমার বাল্য বন্ধু লর্ড টাইরন। লর্ড টাইরন? এখানে তুমি এমন সময়ে? আমার কণ্ঠে তখন ভয় এবং বিস্ময় একই সঙ্গে। হ্যাঁ, এলাম প্রতিজ্ঞা পালন করার জন্য। প্রতিজ্ঞা? কেন, তোমার মনে নেই সোফি? না, ভুল নেই কোনো। এ লোক লর্ড টাইরনই। শৈশবের নাম ধরে ডাকছে আমায়। এ নামে এখন আর আমাকে কেউ ডাকে না। ছেলেবেলার নামটা নিজের কানেই যেন বড্ড মিষ্টি লাগলো। আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম তা পালন করবার জন্য আমাকে আসতে হলো সোফি। আমরা প্রতিজ্ঞা করেছিলাম দুজনের মধ্যে যে আগে মারা যাবে সে অপরজনকে দেখা দেবে। তবেই এটা সম্ভব, যদি পরলোক থাকে। পরলোক না থাকলে পার্থিব জীবনের সঙ্গেই তো সব শেষ হয়ে যাবে। প্রশ্নই উঠবে না দেখা দেবার। পরলোক সত্যিই আছে কি নেই এমনি করেই প্রমাণিত হবে। সোফি, আমি মারা গিয়েছি গত মঙ্গলবার বিকেল 4টে। তোমাকে দেখা দেবার অনুমতি আমি পেয়েছি, তাই প্রতিজ্ঞা পালন করবার জন্য তোমার কাছে এলাম। দেখেছ তো, আমাদের প্রথম অভিভাবক যে শিক্ষা দিয়েছিলেন তাহাই সত্যি। ধর্মই রক্ষা করতে পারবে আমাদের ইহকাল পরকাল। কিন্তু টাইরন, তুমি যে সত্যি এসেছো তার প্রমাণ কি? আমি হয়তো এখন স্বপ্ন দেখছি। এমন কিছু প্রমাণ রেখে যাও যাতে কাল দিনের বেলা বুঝতে পারি যে তুমি সত্যিই এসেছিলে। হ্যাঁ, রেখে যাচ্ছি প্রমাণ। কয়েকটা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি আমি। সেগুলো যদি মিলে যায় তবেই বুঝবে আমি সত্যিই এসেছিলাম। শোনো সোফি, আজ থেকে ঠিক 1 বছর পরে তোমার একটি ছেলে হবে। সর্বশক্তিমান বিশ্ব নিয়ন্ত্রণার বিধানে আমার মেয়ের সঙ্গে তোমার সেই ছেলের বিয়ে হবে। স্যার মার্কাস মারা যাবেন ছেলের বয়স 4 বছর পূর্ণ হবার পর। তুমি আবার বিয়ে করবে কয়েক বছর পরে, কিন্তু তোমার দ্বিতীয় বিবাহ মোটেই সুখের হবে না। তোমার দ্বিতীয় স্বামী নিষ্ঠুর ব্যবহার করে তোমার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। তাছাড়া সেই লোকটাকে মানুষ না বলে মনুষ্য দেহধারী অমানুষ বললেই বোধহয় ঠিক হয়। দ্বিতীয় পক্ষে তোমার 2 মেয়ে আর 1 ছেলে হবে। তুমি মারা যাবে 47 বছর বয়সে। হায় ভগবান, এরকম দুর্ভাগ্যকে কি কোনোভাবে আটকানো যায় না? নিশ্চয়ই যায়। তুমি নিজেই এই দুর্ভাগ্যের আগমনকে রোধ করতে পারো। টাইরনের ছায়ামূর্তি বলল গম্ভীর গলায়। কি করে? তুমি মুক্ত, তুমি স্বাধীন। দ্বিতীয় বিবাহের প্রলোভনকে দমন করতে পারলেই তুমি তোমার জীবন থেকে দুর্ভাগ্যের কালো মেঘকে সরিয়ে দিতে পারবে। কিন্তু সোফি, তা তুমি করতে পারবে না। তোমার আবেগ বড়ই প্রবল। তুমি দ্বিতীয়বার বিয়ে করবেই। সোফি, তুমি জীবনের এখনো পর্যন্ত কোনো সত্যিকারের সমস্যার মুখোমুখি হওনি। জীবনের ললিত রূপটাই দেখেছ, কঠোর রূপটা এখনো দেখোনি। তোমার কিছুটা পরিচয় হবে কঠোর রূপের সঙ্গেও। এর চেয়ে বেশি আমি আর তোমাকে কিছু বলতে পারবো না সোফি, অনুমতি নেই। আশা করি এরপরে তোমার মনে পরলোক সম্পর্কে কোনো অবিশ্বাস থাকবে না। যদি থাকে
তবে এ লোকে এসেও তোমাকে দুর্ভাগ্যের চেয়ে টানতে হবে। তুমি কি সুখী হয়েছ জীবনের পরপারে গিয়ে? জিজ্ঞেস করলাম আমি। তা না হলে আমি তোমার সামনে আসতে পারতাম না, আসবার অনুমতিই পেতাম না, বলল লর্ড টাইরন। তাহলে অনুমান করছি তুমি সুখী। হাসলো লর্ড টাইরন। তার মূর্তিটা আর ছায়া ছায়া নেই, তার মূর্তি এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু তুমি যে সত্যি এসেছিলে কি করে বুঝবো কাল সকালে আমি? কেন, তুমি কি আমায় স্পষ্ট দেখতে পারছো না? আমাকে আরো স্পষ্টতর আকার নিতে হবে? না, দেখছি, কিন্তু তুমি হয়তো আমার কল্পনার মূর্তি, হয়তো তোমার কোনো বাস্তব রূপ নেই। আমার মৃত্যু সংবাদ আসবে কালকের ডাকে, সেটাই কি যথেষ্ট প্রমাণ নয়? না, এরকম একটা স্বপ্ন দেখেছি আমি হয়তো, আর দৈবাত মিলে গিয়েছে সেই স্বপ্নটা। তোমার আসবার আরও জোরালো প্রমাণ চাই। আচ্ছা বেশ, প্রমাণ দিচ্ছি আরো। জাদুকরের মতো হাত নাড়ল লর্ড টাইরন। আমার মশারিটা গুটিয়ে গেল। এবার তো কোনো কারণ নেই ভুল হবার। কোনো জীবিত মানুষ কি এমনি করে মশারি তুলতে পারে? তুমি নিশ্চয়ই দেখেছো যে তোমার মশারি বা তার কোনো দড়ি আমি মোটেই ছুঁইনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তোমার মশারিটা তোলা রয়েছে। ব্যাস, এই তো পেয়ে গেলে যথেষ্ট প্রমাণ। এটাও যথেষ্ট জোরালো প্রমাণ নয়, আমি বললাম প্রতিবাদের সুরে। কেন? গম গম করে উঠল লর্ড টাইরনের কণ্ঠস্বর। কারণ আমি নিজেই তো মশারিটা তুলে ফেলতে পারি ঘুমের ঘোরে। বেশ, আর একটা প্রমাণও দিচ্ছি। টেবিলের উপর একখানা পকেট বই রয়েছে, পাশে পেন্সিল রয়েছে। আমি ওই পকেট বইতে কিছু লিখে রেখে যাচ্ছি। তুমি নিশ্চয়ই আমার হাতের লেখা চেনো। চিনি। আচ্ছা, ঠিক আছে। পেন্সিল দিয়ে পকেট বইয়ের পাতায় খসখস করে লিখল টাইরন। তারপর বলল, আমার হাতের লেখা দেখতে পাবে কাল সকালে তোমার পকেট বইয়ে। আশা করি এবার যথেষ্ট প্রমাণ দেওয়া হয়েছে। তবুও সকালে হয়তো আমার সন্দেহ থেকে যাবে। এখনো সন্দেহ? হ্যাঁ, ও তো আমার নিজের লেখাও হতে পারে। কিন্তু সোফি, তুমি তো আমার হাতের লেখা চেনো। তা তো অস্বীকার করছি না। এখনো তবে এত অবিশ্বাস কেন? দেখো, জাগ্রত অবস্থায় না পারলেও ঘুমন্ত অবস্থায় হয়তো আমি তোমার লেখা অনুকরণ করতে পারি। আমি যে ভবিষ্যৎবাণীগুলো করলাম সেগুলো মিলিয়ে দেখো, দেখবে তোমার একটি ছেলে হবে ঠিক 1 বছর পরে। কিন্তু সে তো আমাকে 1 বছর অপেক্ষা করতে হবে বাস্তব প্রমাণ পাবার জন্য। তুমি দেখছি কিছুতেই বিশ্বাস করতে পারছো না। তোমার মনে নাস্তিকতা বড্ড বেশি দানা বেঁধে উঠেছে। বেশ তো, নাস্তিকতা দূর করে দাও। সোফি, তোমায় স্পর্শ করা আমার উচিত নয়, কেননা আমরা দুজনে এখন 2 লোকের বাসিন্দা। তুমি ইহলোকের আর আমি পরলোকের। তোমার মারাত্মক ক্ষতি হবে যদি আমি তোমাকে স্পর্শ করি। আমি চাই না তোমার সে ক্ষতি হোক। হোক ক্ষতি, তোমাকে ছুঁয়ে দেখতে চাই আমি। তোমার সাহস আছে, এর ফল কিন্তু ভালো হবে না। মরলোক আর মরণোত্তর লোকের সংযোগ কিন্তু শুভ হবে না। সে যা হবার হবে, আমি দেখতে চাইছি তোমাকে ছুঁয়ে। সোফি, এখনো ভেবে দেখো, আমি কিন্তু সতর্ক করে দিয়েছি তোমাকে। টাইরন বলল গম্ভীর গলায়। ভাবা হয়ে গেছে আমার। বেশ, তবে হাত বাড়াও। হাত বাড়ালাম। লর্ড টাইরন আমার কবজিটা চেপে ধরল। উফ, তার হাতখানা কি ঠান্ডা! বাইরের তুষারও বোধ করি এত ঠান্ডা নয়। মুহূর্তের মধ্যে আমার হাতের শিরা আর ধমনীগুলো যেন কুঁচকে গেল হিমশীতল টাইরনের স্পর্শে। কিন্তু সেই শীতলতার মধ্যে রয়েছে এক প্রচণ্ড দাহিকা। আমার কবজিটা যেন জ্বলে পুড়ে গেল। কে জানতো ঠান্ডা এমন করে পুড়িয়ে দিতে পারে। শোনো সোফি, যতদিন বেঁচে থাকবে ততদিন কোনো জীবিত মানুষ যেন তোমার ওই কবজি দেখতে না পায়। গম্ভীরভাবে আদেশ করল লর্ড টাইরন। কোনো মরণশীল মানুষ ওই কবজি দেখলে তা পবিত্র বস্তু অপবিত্র করবার সমতুল্য পাপ হবে। তোমার কবজি ঢেকে রাখবে এখন থেকে। থামল লর্ড টাইরন। যখন তার দিকে তাকালাম তখন সে অদৃশ্য হয়ে গিয়েছে। যতক্ষণ টাইরনের সঙ্গে কথা বলছিলাম ততক্ষণ আমার মনে কোনো ভয়বোধ ছিল না, কিন্তু সে অদৃশ্য হয়ে যেতেই
এক দারুণ আতঙ্কে আমার সমস্ত মনটা ছেয়ে গেল, ঘামে ভিজে গেল সমস্ত শরীর। সেই শীতের রাতেও স্যার মার্কাসকে জাগাবার চেষ্টা করলাম, কিন্তু ঘুম ভাঙল না তার। আতঙ্কিত আর বিক্ষুব্ধ মন নিয়ে বিছানায় পড়ে রইলাম। ঘুম আর আসে না। সে এক দারুণ অস্বস্তিকর অবস্থা। সেই রাত আমি ঠিক তোমাদের বোঝাতে পারবো না সেই সময়ের কথা। এক সময় দু চোখ থেকে নামলো অশ্রুধারা। স্বস্তি পেলাম কেঁদে কিছুটা। যখন আমার ঘুম ভাঙল তখন অনেকটা বেলা হয়েছে। নিচে নেমে গেছেন স্যার মার্কাস। প্রথমেই গেলাম পাশের ঘরে বিছানা ছেড়ে। আমার বুকের কাছে গিয়ে প্রথমেই পকেট বইখানাকে তালাচাবি বন্ধ করে ফেললাম। একটা কালো ফিতে বের করে ডান হাতের কবজিটা বাঁধলাম। উঁকি মারছে সাদা হাড়, কবজির চামড়া, মাংস একেবারে পুড়ে। তারপর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নেমে এলাম প্রাতরাশের টেবিলে। আমার মনে তখন একই সঙ্গে উৎকণ্ঠা আর আতঙ্ক। স্যার মার্কাস আমায় দেখে চিন্তিত হয়ে পড়লেন। তারপর আর বেশি কিছু বলবার নেই। 1 বছর পরে আমার ছেলে মানে তোমার জন্ম হলো। তোমার বয়স 4 বছর পূর্ণ হলে তোমার বাবা মারা গেলেন। সমাজ সংসার থেকে আমি নিজেকে গুটিয়ে নিলাম। দ্বিতীয়বার বিয়ে করে আর দুর্ভাগ্যকে বরণ করতে চাইলাম না, কিন্তু কে খণ্ডাবে নিয়তির বিধান? দ্বিতীয়বার বিয়ে করতে হলো আমাকে। সুখের হলো না বিয়ে, এলো দুর্ভাগ্য। আমার ধারণা মতো জীবনের 47টা বছর কেটে গেল। এলো 48তম জন্মদিন। মনে হলো আমার যেন পুনর্জন্ম হয়েছে। কিন্তু ফাদারের কাছ থেকে যা শুনলাম তাতে দেখছি আমার ধারণা ভুল। আজকেই আমার 47 বছর পূর্ণ হলো। মৃত্যু আসন্ন আমার। সে সম্পর্কে আমার মনে কোনো সন্দেহ সংশয় নেই। আমার মৃত্যুর পর গোপনীয়তার আর কোনো প্রয়োজন থাকবে না বেটি। তোমাকে একটা অনুরোধ করব। আমার মৃতদেহ কফিনবন্দি করবার আগে তুমি আমার ডান হাতের কবজির কালো ফিতেটা খুলে দিও। তাহলেই তুমি আর আমার ছেলে স্বচক্ষে দেখতে পাবে আমার কবজির অবস্থাটা। বুঝবে আমি সত্যি কথাই বলেছি। লেডি বেরেসফোর্ড থামলেন এ পর্যন্ত একটানা বলে। কিছুক্ষণ চুপ করে থেকে ছেলের দিকে তাকিয়ে তিনি বললেন, যোগ্য হও, বড় হও। এমনভাবে আচরণ করবে যাতে ভবিষ্যতে লর্ড টায়রনের মেয়ের যোগ্য স্বামী হবার সম্মান লাভ করতে পারো। আমি এবার ঘুমোবো, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে। তোমরা ফাদারকে আমার এখানে পাঠিয়ে দাও। তিনি আমাকে ব্যাপটাইজ করেছিলেন। তার কাছ থেকেই আমি শেষবারের মতো ধর্মকথা শুনতে চাই। বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ফাদার এলেন বেরেসফোর্ডের ঘরে। কাজ শেষ করে তিনিও বেরিয়ে এলেন। লেডি এবার একলা থাকতে চান। কয়েকজন পরিচারিকা ঘরের বাইরে অপেক্ষা করতে লাগলো। কেটে গেল 1 ঘন্টা। লেডির ঘরের মধ্যে কোনো সাড়া শব্দ নেই। তারপর একটা ঘন্টা বেজে উঠল। ফাদার, লেডি বেটি এবং ছেলে ছুটে গেলেন উপরতলায়। কিন্তু লেডি বেরেসফোর্ডের ঘরে ঢুকবার আগেই শুনলেন একজন পরিচারিকা কান্না ভেজা গলায় বলছে, আমাদের মা মারা গেছে। পরিচারিকাদের নিচে যাবার নির্দেশ দিয়ে লেডি বেরেসফোর্ডের ঘরে লেডি বেটি আর ছেলে ঢুকলেন। ধীর পদক্ষেপে ফিরে এলেন নিজের ঘরে শোকাহত বিষণ্ণ ফাদার। বেটি আর লেডি বেরেসফোর্ডের ছেলে লেডির খাটের পাশে বসলেন। বেটি ধীরে ধীরে মৃতার ডান হাতখানা খুললেন। কবজিতে যথারীতি কালো ফিতে বাঁধা রয়েছে। আস্তে আস্তে ফিতেটা খুলে ফেললেন তিনি। না, লেডি বেরেসফোর্ড সত্যি কথাই বলেছেন। কবজির চামড়া আর মাংস পুড়ে কুঁচকে গিয়েছে। তলা থেকে সাদা হাড় উঁকি দিচ্ছে। সত্যিই এসেছিলেন লর্ড টায়রনের প্রেতাত্মা। তার আসবার জ্বলন্ত প্রমাণ মৃত্যুকাল পর্যন্ত নিজের অঙ্গে ধারণ করলেন লেডি বেরেসফোর্ড।